গণঅভ্যুত্থানের আইকন আবু সাইদের স্মৃতি রক্ষায় নানা উদ্যোগের অগ্রগতি নেই সহযোদ্ধাদের ক্ষোভ। প্রকল্প দ্রুত দৃশ্যমান করার আশ্বাস বেরোবি উপাচার্যের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের, না মানলে অনির্দিষ্টকালের কর্মসূচি। আজ সকাল থেকে ফের শাহবাগ অবস্থানের ঘোষণা। রাজধানী জলাবদ্ধতা নিরসনে নির্মিত স্লুইস গেটগুলোর অধিকাংশই অচল, অকার্যকর বেশিরভাগ পাম্পিং মেশিন। এড়িয়ে গেছে উত্তর সিটি, সচলের আশ্বাস দক্ষিণের। কক্সবাজারে বন্যার পানি নামলেও ধ্বংসস্তূপে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার, দ্রুত পুনর্বাসন চান ক্ষতিগ্রস্তরা। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। শেষ মুহূর্তের নাটকীয়তায় ফের একবার রুদ্ধশ্বাসকর ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টানা 2 বিশ্বকাপ ফাইনালে ওঠার গৌরবকে প্রাণ ভরে উপভোগ করেছে ঢাকার আকাশী সাদা ভক্তরাও। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। খ্যাপাটে, পাগলাটে কিংবা উন্মাদনার চূড়ান্ত রূপ। আর্জেন্টিনা ভক্তদের এই বাঁধভাঙা উচ্ছ্বাসের রেশ যেন কাটছেই না। হবেই বা কেন? উৎকণ্ঠা, শঙ্কা পেরিয়ে আরও একবার অবিশ্বাস্যভাবে যে ঘুরে দাঁড়িয়েছে লিওনেল মেসির দল। বুধবার রাতে ম্যাচ শুরু হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছেয়ে যায় আকাশী সাদা রঙে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মহারণকে ঘিরে শুরুতে উত্তেজনা ছড়ালেও প্রথমে পিছিয়ে গিয়ে ভয় ধরে আলবিসেলেস্তা শিবিরে। তবে ফের একবার শেষ সময়ের খেলায় ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধে ভক্ত সমর্থকেরা। লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেজরা কি আর সেই মুখে হাসি না ফুটিয়ে পারে? লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ভেঙে যায় সব উত্তেজনা আর ভয়ের বাঁধ। উন্মাদনায় হেসে খেলে ও গেয়ে টিএসসি প্রাঙ্গণ কাঁপিয়ে তুলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 80 মিনিট লাস্ট যদি 1 মিনিট থাকতো তাও আমাদের মধ্যে ভয় কাজ করতো। আমরা জানি যে শেষের দিকে আমরা গোল দিবই। ব্রাজিল ভাই আমাদের লেভেলে আসো। আমরা অন্য দলকে 80 মিনিট দিয়া দিব আগে থেকেই। ফিফাকে বলবো যে আমাদের জন্য জাস্ট 10 মিনিট শুধুমাত্র আমাদের সময় দেওয়ার জন্য। 2022 সাল ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা একটা কামব্যাক দিয়েছি 36 বছর পরে। আবার হচ্ছে এবার আমরা এরকম কিছু খেলা দেখাইতেছি, এরকম কিছু মোমেন্ট ক্রিয়েট করতেছি যা ব্রাজিলদের মনে এখানে গাইতে থাকবে। ঢাবির টিএসসি থেকে মহসিন হল, আনন্দ উৎসবের যেন শেষই নেই। রাজু ভাস্কর্যেও চলে প্রিয় দলের বিজয় উদযাপন। নির্ঘুম চোখ, অথচ স্বপ্ন একটাই, মেসি আর্জেন্টিনাই তুলবে টানা 2 বিশ্বকাপ। আশাবাদী মোর দেন 100%, বাকিটা তো দেখা যাবে কি হয়। খুবই ভালো লেগেছে, সে ট্রাই করলো, লাস্টে তার গোলসগুলো আটকে দেওয়া হয়েছিল, তাই ফাইনালে পারবে। রাত পেরিয়ে ভোর, কিন্তু আর্জেন্টিনার ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। মেসি মেসি স্লোগানে মুখরিত, লক্ষ্য এবার একটাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়নটা টানা 2বারের মতো তুলবে সোনালী ওই মুকুটটা। মাহফুজ আহমেদ, এখন ঢাকা। 24 গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন। 2024 সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটা বিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা সহ সারা দেশের রাজপথ। জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। তাদের সঙ্গে যোগ দেন দেশের অন্যান্য সাধারণ মানুষও। তবে এই আন্দোলনে প্রথম রক্তাক্ত দিনের সাক্ষী হয় রংপুরের মাটি। সেখানে স্বৈরাচারের পুলিশের সামনে বুক চিতিয়ে অসীম সাহস নিয়ে দাঁড়িয়ে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তবে স্বৈরাচারের রাইফেল সেই বুকেই প্রথম গুলি ছোড়ে, সেখানেই লুটে পড়েন তিনি। এরপরই জুলাই শহীদের প্রথম কাতারে নাম লেখান আবু সাইদ। এদিন চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন, যাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ভারতে পলায়ন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুলি খাইছে একটা। 24-এর ছাত্র জনতার আন্দোলনে রংপুরের আবু সাইদ হয়ে উঠেছিলেন আন্দোলনের আইকন। তার মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। শিক্ষার্থীদের কর্মসূচি দাবানলের মতো ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। তবে মৃত্যুর 2 বছরের মাথায় সাইদের স্মৃতি রক্ষায় অন্তর্বর্তী সরকারের সময় নানা উদ্যোগ নেওয়া হলেও সেসব প্রকল্পের নির্দিষ্ট সমান কোনো অগ্রগতি। নিজ ক্যাম্পাসে আবু সাইদের স্মৃতি উপেক্ষিত হয় খুব সহযোদ্ধাদের। তবে টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত প্রকল্প দৃশ্যমান করার আশ্বাস উপাচার্যের। আরও জানাবেন মোকাররম হোসাইন। আবু সাইদের কবরের আশপাশে রোপণ করা বৃক্ষেরা ডালপালা মেলেছে, পত্রপল্লবের রং হতে শুরু করেছে গাঢ় সবুজ। তবে সন্তানহারা পিতার মনে যে হারানোর বেদনা, শোকাতুর চাহনি, তার কি কোনো রং হতে পারে? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো পুত্রের সমাধির দিকে অপলক মকবুল হোসেন। প্রিয় সন্তান আবু সাইদকে হারানোর 730তম দিনে এখনও তার সঙ্গী কেবলই আক্ষেপ। জনগণ, সরকার পয়সা করি যাই কিছুই দেখ, কিন্তু ছেলে হারানোর কারণে আমার কোনো আত্মা ঠান্ডা হলো। জীবন বিলিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রেরণা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হয়ে উঠেছিলেন জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি। এই মাটির ঘর কিংবা নিভৃত এই পাড়া, গ্রাম থেকে হাতে গোনা যে কয়েকজনকে ঘিরে চওড়া হচ্ছিল এখানকার মানুষের স্বপ্ন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ আবু সাইদ। আমার হলো চল গেছে হোক, যে আমার চল সবার তেনেরা আছে, সবার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার ছেলে দুনিয়াতে নাই, এটাই আমার দুঃখ। আমরা চাই জুলাইয়ের সকল শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য একসাথে কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন এবং শেখ হাসিনার পলায়নের পর অন্তর্বর্তী সরকারের 18 মাসে আবু সাইদের সমাধিতে পরিদর্শন কিংবা পরিবারের সঙ্গে সাক্ষাৎ যেন ছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং আমলা কিংবা সাংবিধানিক পদে থাকাদের অলিখিত নিয়ম। তবে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতেই সেই স্মৃতি অনেকখানি ফিকে হতে শুরু করেছে। এমন অনেকগুলো আক্ষেপের বাস্তবতা পুঁজি করে আবু সাইদের খুনিদের ফাঁসির রায় কার্যকরের জন্য অপেক্ষা করছে তার পরিবার। একই সঙ্গে আবু সাইদের স্মৃতি রক্ষায় তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিশ্রুতির ফুলঝুরি, সেই প্রকল্পগুলোরও নেই দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি। এদিকে আবু সাইদের স্মৃতি বিজড়িত বিদ্যায়তন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে যে স্থাপনা হবার কথা ছিল, সেগুলোর নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। বিশ্ববিদ্যালয়ের যেই ফটকে পুলিশের গুলিতে নিহত হয়েছেন শহীদ আবু সাইদ, সেখানে নির্মাণ হবার কথা ছিল দৃষ্টিনন্দন তোরণ ও জাদুঘর। ভিত্তিপ্রস্তর স্থাপন হবার বছর পেরুলেও এখনও শুরুই হয়নি কাজ। হল নির্মাণের ঘোষণা হলেও আটকে আছে প্রতিশ্রুতির ফাইলে। আড়ম্বরপূর্ণ আয়োজনে বইমেলা হবার কথা থাকলেও দ্বিতীয় বর্ষে এসেই ফিকে হয়ে যায় সেই আয়োজনও। নিজ ক্যাম্পাসে আবু সাইদের স্মৃতি উপেক্ষিত হওয়ায় ক্ষোভ সহযোদ্ধাদের। এমনিতেই উত্তরবঙ্গ তথা রংপুর চরম বৈষম্যের শিকার। যিনি বৈষম্যের বিরুদ্ধে এভাবেই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন, তার সাথেই এ ধরনের তাকেই উপেক্ষিত করা হচ্ছে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। বর্তমান সরকার বেশি দিন হয় নাই, খুব 3 মাস থেকে 4 মাস হয়েছে। তো আমরা তাদের প্রতি এটা আশ্বাস রাখি, তারা দ্রুততম সময়ে এটা কাজগুলা করবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের যে স্মৃতিটা রক্ষা করবে। তবে এমন দাবির সঙ্গে দ্বিমত বেগম রোকেয়ার উপাচার্যের। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া প্রকল্পের দরপত্র প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়নে সরকারের একাধিক সংস্থার সংশ্লিষ্টতাকে বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার কারণ বলছেন তিনি। এছাড়া আবু সাইদ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বহিষ্কার করা হয়েছে জানিয়ে আবু সাইদের স্মৃতি বিজড়িত প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস উপাচার্যের। প্রশাসনিক যে স্টেপগুলো আছে, স্টেপগুলো আমাদের ওভারকাম করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায়বদ্ধতা না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা সবসময় তাদেরকে দাবি করতেছে, ইউজিসিকে, শিক্ষা মন্ত্রণালয়কে, যথাযথ কর্তৃপক্ষকে। 2024-এর 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে জীবন উৎসর্গের মধ্য দিয়ে আবু সাইদ হয়ে ওঠেন আন্দোলনের প্রতীক। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত আবু সাইদের ত্যাগ পরবর্তী প্রজন্মকে শানিত করবে জানিয়ে শহীদ আবু সাইদের স্মৃতি রক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগের দাবি সহযোদ্ধাদের। মোকাররম হোসাইন, এখন, রংপুর।
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ত্যাগের মহিমায় দেশে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নিজের ফেসবুক এক পোস্টে প্রধানমন্ত্রী 6 শহীদের কথা স্মরণ করে লিখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমন পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সে আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। ঐতিহাসিক সেই গণঅভ্যুত্থানের শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মসূচি চলবে। আজ সকাল 10টা থেকে শুরু হবে 3য় দিনের কর্মসূচি। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার দুপুরে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেন তারা। শিক্ষাভবন মোড়ে পুলিশি বাধায় লং মার্চ কর্মসূচি রূপ নেয় অবস্থান কর্মসূচিতে। অভিন্ন দাবিতে রাজধানীর উত্তরাতেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনের প্রভাবে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। কামরুল হাসান জনির প্রতিবেদনে বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সন্ধ্যায় শাহবাগ মোড়ে নতুন কর্মসূচি ঘোষণাকালে তারা বলেন, দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলমান রাখা হবে। আমরা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা একমাত্র দাবি। আর ওনার পদত্যাগ কেন চাই? বিকজ দে আর ট্রাইং টু ইউজ আস অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। মূলত তাদের সাথে আপোষে এবং জনসম্মুখে কথা বলতে চায়। শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বুধবারের কর্মসূচি শেষ করেছেন তারা। বৃহস্পতিবার সকাল 10টায় শাহবাগ থেকে শুরু হবে 3য় দিনের কর্মসূচি। আমাদের আজকের কর্মসূচিতে এখানে স্থগিত যাবে এবং আমাদের লাস্ট আলটিমেটাম 10টা পর্যন্ত। উনি যদি আমাদের দাবি না মানে তাহলে আমাদের এই কর্মসূচি আরো যতদিন পারে যাবে, যতদিন না পর্যন্ত উনি আমাদের আলটিমেটাম না মানবে। এর আগে বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল লং মার্চ টু সচিবালয়। কর্মসূচি সফল করতে দুপুর নাগাদ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন শতাধিক আন্দোলনকারী। সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা। আমরা তাদের মতো অটোপাস চাই না, এটা আমাদের সবথেকে বড় ভুল। আমরা পড়ছি, আমরা চাইতেছি সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে, কিন্তু এটাকে ওনারা উল্টাপাল্টা ভাবে এটাকে বাই করতেছে কি আমরা কি অটোপাস চাইতেছি। আমাদের পরীক্ষা 2 দিন পিছানো লাগবে, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটাই হচ্ছে আমাদের দাবি। কিছু পরে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে পায়ে হেঁটে শিক্ষা ভবন মোড়ে এলে প্রথম কোনো পুলিশি বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা। সেখানে আগে থেকেই পুলিশের কয়েক স্তরের ব্যারিকেড বসানো ছিল, প্রস্তুত ছিল জলকামান। কয়েক দফা চেষ্টা করেও পুলিশের প্রতিবন্ধকতা উপেক্ষা করতে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে শিক্ষাভবন মোড়েই অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিকেল 5:30টায় শিক্ষাভবন ছেড়ে শাহবাগে গিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। একটা মিটিং এ বলছে যে শুধু কুমিল্লা বোর্ড এন্ড আদার যে বোর্ডগুলো তারা সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হওয়া জরুরি, তারপর যাই সে পরীক্ষার উন্নয়ন করক বা পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ করক। এর আগে দুপুরে একই দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারী সাধারণ মানুষ। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। একই কর্তৃপক্ষের অধীনে আসছে বিডা বেজা পিপিপি। এ সংক্রান্ত একটি আইন পাশ করল জাতীয় সংসদ। বুধবার বাজেট অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করতে কাজ করছে সরকার। দেশে উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে ইতিহাসের পাতায় সর্বদা স্মরণীয় রাখতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। মাননীয় ডেপুটি স্পিকার।
দীর্ঘ ২৬ কার্যদিবস পর শেষ হলো ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন। ঘটনাবহুল এই অধিবেশন চলাকালে যেমন পাশ হয়েছে দেশের সবচেয়ে বড় বাজেট, তেমনি ১১টি আইন পাশ সহ হয় সংবিধান সংশোধন কমিটি। প্লিজ প্রশ্ন করবেন সরাসরি। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আলোচনা হয় রাজধানীর খেলার মাঠের সংকট দূরীকরণ, ডেঙ্গু রোধে সরকারের পদক্ষেপ ও এইচএসসি পরীক্ষার্থীদের দুর্যোগকালীন সংকট নিয়ে, যেখানে শিক্ষামন্ত্রী জানান যারা বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। দেশের বিনিয়োগ সংকট কাটাতে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ নামে নতুন একটি আইন উত্থাপন করে। এতে বিডার বিনিয়োগ, বেজার শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্পের কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আনার কথা বলা হয়েছে, যার সংশোধন দাবি করেন হাসনাত আব্দুল্লাহ ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল, ইনভেস্ট বাংলাদেশ বিল ২০২৬ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না। মাননীয় স্পিকার, বিরোধী দলের যৌক্তিক সংশোধনী বিলটিতে যোগ করে নেওয়া হবে এমন শর্তে পরে বিলটি পাশ করে জাতীয় সংসদ। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। রীতি অনুযায়ী অধিবেশনের শেষ দিন বক্তব্য রাখেন বিরোধী দলীয় ও সংসদ নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইকে ইতিহাসের পাতায় সর্বদা স্মরণীয় রাখতে হবে। এ সময় তিনি সরকারি ও বিরোধী দলকে কাদা ছোড়াছুরি না করে ঐক্যের আহ্বান জানান। আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘর ৫ আগস্ট খুলে দেবেন। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পূর্বে যেসব সংস্থার সমালোচনা করত তারাও এই বাজেটকে জনবান্ধব বলছে। ঋণ নির্ভর থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি তৈরির পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এছাড়াও ফ্যামিলি, কৃষক সহ সকল কার্ড একটি ইউনিভার্সাল কার্ডের অধীনে আনার তথ্য জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার, এর জন্য বিরোধী দলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। জাতীয় ঐক্যের কারণেই এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্র গঠন, একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। নাজমুস সাকিব, এখন, ঢাকা। বর্ষা শুরু হতে না হতেই নজিরবিহীন জলাবদ্ধতার কবলে পড়ল রাজধানী ঢাকা। এবার এমন সব এলাকা তলিয়েছে যেখানে আগে কখনোই পানি জমেনি, কিন্তু শহর জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ড্রেন কিংবা শহরের পানি বের করতে নির্মাণ করা ৪৪টি জলকপাট আর হাজার কোটি টাকা ব্যয়ে বসানো ৭ পাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন হলো এমন দশা? গেল ২ বছরে চলেছে কি ড্রেন ক্লিন প্রকল্প? বর্ষা মোকাবেলায় কি পরিকল্পনায় বা ছিল নয়ানগর কর্তাদের? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন রাজু আহমেদ। ঢাকার নিচু এলাকায় বর্ষায় জলাবদ্ধতা চিরচেনা বাস্তবতা, তবে এবারের চিত্রটা ছিল একটু ভিন্ন। শুধু নিচু এলাকায় নয়, রাজধানীর যেসব এলাকায় আগে পানি জমতো না সেসব এলাকাও এবার ডুবেছিল বৃষ্টির পানিতে। প্রশ্ন উঠেছে, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা খরচের পরও কেন এই বেহাল দশায় পড়তে হলো নগরবাসীকে? খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর জমে থাকা পানি নদীতে বের করে দেওয়ার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 44টি স্লুইস গেট আর 7টি পাম্পিং স্টেশন থাকলেও তা কাজে আসেনি। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না করায় স্লুইস গেটগুলোর অধিকাংশই অচল। যেসব সচল সেগুলোর জন্য নেই পর্যাপ্ত জনবল। নজরদারির অভাবে দখলও হয়েছে বেশ কিছু স্লুইস গেট। বৃষ্টি হয়েছে, এটা যদি খোলা থাকতো তাহলে মনে হচ্ছে পানিটা সুন্দর দিকে নেমে যেত নদীতে। আমাদের এটা যখন কাজ হয় আমরা এখানে আসতে পারি না,
বছরের পর বছর যাবত আমাদের এই জায়গাটা আমাদের আসার কোনো রাস্তা পায় না, এটা পুরাটাই দখল হয়ে রয়েছে। একই অবস্থা পাম্প স্টেশনগুলোরও। পানি সেচে ফেলার অধিকাংশ ভারী পাম্প মেশিনই যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। এই যেমন রাজধানীর গোরান চটবাড়ি এলাকার পাম্পিং স্টেশন। মোট 9টি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 70,000 লিটার পানি শহর থেকে তুরাগে ঠেলে দেওয়ার কথা থাকলেও বাস্তব সক্ষমতার পরিমাণ মাত্র 25,000 লিটার। 9টি পাম্পিং মেশিনের 3টি নষ্ট হয়েছে 2016 সালে, যা আজও অকেজো। এমনিতে ভালো আছে 5টার ভিতরে 4টা চলতেছে। আর নষ্ট আছে হচ্ছে 4টা। এছাড়া নতুন 6টির মধ্যেও নষ্ট একটি, আর একটি যান্ত্রিক জটিলতায় বন্ধ, যা এবারের জলাবদ্ধতায় উত্তর সিটির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ার বড় কারণ। একই দশা ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন কমলাপুর টিটিপাড়া পাম্পিং স্টেশনের। 3টি আধুনিক পাম্পিং মোটরের নষ্ট 2টি, আর আগের 6টি পাম্পের মধ্যে সচল 4টি। সেটিও অকার্যকর হয়ে পড়েছে পলিথিন, বোতল ও বাসাবাড়ির বর্জ্যের কারণে। নষ্ট ছিল আগে, রিসেন্টলি আপনার ঠিক করা হয়েছে। ঠিক করার পরে আপনার এখানে যে ইয়াটা আছে সাবস্টেশনে সার্কিট ফল্ট করছে, ওই সার্কিটটা আপনার লাগাইলে টোটাল ক্লিয়ার। এদিকে সূত্রাপুর ও বাড্ডা কল্যাণপুর এলাকার পাম্পিং স্টেশনের গল্প একই। এখানে আছে 6টা মেশিন। 6টা চলে কয়টা? এখন চলতেছে আপনার 4টা। 2টা নষ্ট। হ্যাঁ, 2টা নতুন আসতেছে। কতদিন ধরে 2টা নষ্ট? কতদিন আছে? একটা তো পুরো বছর তো হয়ে গেল। অন্যদিকে অভিযোগ আছে গেল 2 বছরে ড্রেন পরিষ্কার কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যা অল্প বৃষ্টিতে শহর তলিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে। সরকারের নতুন প্রশাসক দায়িত্ব নেয়ার পরও গতি পায়নি কার্যক্রম। প্রশ্ন হলো, বর্ষা মৌসুমে কোনো প্রস্তুতি ছিল কি 2 সিটি কর্পোরেশনের? জলাবদ্ধতা নিয়ে এমন করুণ বাস্তবতার বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঢাকা উত্তর সিটির দায়িত্বরত কেউই। জানতে চাইলে প্রশাসকও এড়িয়ে যান এখন টেলিভিশনের প্রশ্ন। তথ্য না, আপনার বক্তব্যের জন্য আমি বক্তব্য তো আমি সরাসরি দিতে পারি না। আপনার সকল ইনফরমেশন দিতে হবে। ও আমাকে মানে ডিটেইলস না দিলে তো আমি আপনার সাথে কি বিষয়ে কথা বলবো? তবে দক্ষিণ সিটি বলছে স্লুইস গেটের অধিকাংশই নষ্ট, নতুন আউটলেট তৈরি ও অচল পাম্প সচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে 57টা সুইচ গেট পাইছি, কিন্তু এগুলা সবই নষ্ট, কোনোটা চালু নেই। এগুলা সচল হওয়ার জন্য আমরা কনসালটেন্ট নিয়ে করছি আইডিবিএমপি, নিশ্চয় ওয়াটার মডেলিং। তারা ফিজিক্যালি ভিজিট করছে, ভিজিট করে একটা রিপোর্ট দিছে আর কি। এখন এগুলো আমরা ঠিক করতে হবে আর কি। জনবল সংকট, দায়িত্ব অবহেলায় এই বর্ষায় নগর কি আবারও রূপ নেবে বুড়িগঙ্গায়, নাকি কোটি মানুষের ভোগান্তির আহাজারিতে হুঁশ ফিরবে উদাসীন নগরকর্তাদের, সেটি এখন দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা। সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে চাঁদপুরের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বাজারে সবজির সরবরাহ কমার কারণ কি, আর কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। সারা দেশব্যাপী টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু বাজারে সবজির সরবরাহ কম ছিল, এবং এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুরের বাজারগুলোতেও। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি শহরের যে বাজারটাতে, সেটা মূলত আসলে পাইকারি একটা বাজার, এবং এখান থেকেই কিন্তু শাকসবজির যারা ভোক্তা পর্যায়ের ক্রেতা রয়েছে তাদের জন্য কিনে নিয়ে যায় খুচরা বিক্রেতারা। এবং সবজির দাম বাড়ার কারণে কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশি দামে সবজি কেনা লাগছে বলে কিন্তু তারা বলছে, এবং এর প্রভাবটাও কিন্তু পড়ছে ভোক্তা পর্যায়ের যারা রয়েছে তাদের উপরে। মূলত চাঁদপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, বিশেষ করে চাঁদপুরের যে মেঘনা এবং পদ্মা নদী রয়েছে, সেই অববাহিকায় জেগে থাকা চরগুলোতে কিন্তু যারা কৃষক রয়েছে তাদের ফসলের জমিতে অনেকাংশেই কিন্তু ফসলের জমি পানিতে নিমজ্জিত ছিল, এবং যার কারণে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত ফসল তুলতে না পারার কারণে সরবরাহ বাজারে কম রয়েছে। তাছাড়া ঢাকা কিংবা নিমচার বাজার থেকেও কিন্তু কাঁচামালের যে সরবরাহ ছিল কিছুদিন আগেও, তা কিন্তু এখন অনেকটাই কম। এর প্রভাবে কিন্তু বাজারে প্রায় সকল ধরনের শাকসবজির দামই কিন্তু বেড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দাম 50 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 110 টাকা কেজিতে। তাছাড়া বেগুন বিক্রি করা হচ্ছে 50 টাকায়, যা কিন্তু সপ্তাহখানেক আগেও 35 টাকা দরে বিক্রি করা হতো। এবং ঢেঁড়সের কেজিতে 15 টাকা বেড়ে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 30 টাকা, এবং
যদি বলি সেক্ষেত্রে আসলে করলা বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে, যা কিন্তু সপ্তাহখানেক আগেও 40 টাকা দরে বিক্রি করা হয়েছে। তাছাড়া শসা 50 টাকা কেজিতে দাম বেড়ে এখন বিক্রি করা হচ্ছে 100 টাকায় এবং কাঁকরোল বিক্রি করা হচ্ছে 60 টাকায়। তাছাড়া পটল 15 টাকার পটল আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 35 টাকা দরে। আসলে আমি কথা বলেছিলাম যারা আড়তদার রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে মূলত বাজারে সরবরাহ কম থাকার কারণে কিন্তু প্রায় সকল ধরনের শাকসবজির দামই কিন্তু বেড়েছে এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে এই বাজারে বিশেষ করে পাইকারি এই পালের বাজারে শাকসবজির দাম যেই দামে বিক্রি করা হচ্ছে, মূলত যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের কিন্তু ভোক্তা পর্যায়ের সেই সমস্ত ক্ষেত্রে আসলে শাকসবজি আরো 20 থেকে 40 টাকা বেশি দামে কিন্তু তারা বিক্রি করছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে দামের প্রভাবে কিন্তু তাদের যারা এই পাইকারি বাজার থেকে মালামাল কিনে বিক্রি করে থাকেন তারাও কিন্তু আসলে কিছুটা হিমশিম খাচ্ছেন এবং বলছেন যে দাম বাড়ার কারণে কিন্তু তাদেরকেও ভোক্তা পর্যায়ে বিক্রি করতে অনেকটাই কষ্ট করা লাগবে বলে কিন্তু তারা মনে করছেন। আর ভোক্তারা বলছেন দাম যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তাদের কেনাকাটা করতে কিছুটা স্বাচ্ছন্দ্য হয়, তাদের যে বাজেট রয়েছে তার মধ্যে থেকে তারা কেনাকাটা করতে পারেন এবং তাদের চাওয়া যে স্বাভাবিক সময়ের মতোই যেত কাঁচামালের দাম আরো কম হয় সেই বিষয়টা কিন্তু তাদের প্রত্যাশা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে শাকসবজির বাজারের সবশেষ। চাঁদপুরের সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম এখন শেষ পর্যায়ে। জেলার বিভিন্ন আম বাজারে বর্তমানে ফজলি, আম্রপলি ও বাড়ি 4 জাতের আমের বেচাকেনা চলছে। সে সময়ের আমের বাজার নিয়ে আরও জানতে জেলার পুরাতন আম বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, শেষ সময় আমের দর কেমন দেখছেন আর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। আমের রাজ্য হিসেবে পরিচিত জেলা এই চাঁপাইনবাবগঞ্জ, কারণ এই জেলার আম দেশে যেমন সুনাম কুড়িয়েছে, বিশ্ববাজারেও ঘ্রাণ ছড়িয়েছে বহুবার। শুরু থেকেই এই আমের মৌসুমটি চাষিদের জন্য লাভবান ছিল না বলে আমরা জানতে পেরেছি, তবে এখন মৌসুম অনেকটাই শেষ পর্যায়ে। এখন বাজারে পাওয়া যাচ্ছে আম্রপালি, এছাড়াও বাড়ি 4 এবং ফজলি আম। তবে এর মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফজলি আম, এটি 2.5 থেকে 3 হাজার টাকা মন। এছাড়াও বাড়ি 4 বিক্রি হচ্ছে 3.5 থেকে 4 হাজার টাকা মন। এছাড়াও আম্রপালি বিক্রি হচ্ছে 4.5 থেকে 5 হাজার টাকা মন। তবে শেষ সময়ে এসে এই দামে সন্তুষ্ট লাভ করছেন না এখানকার চাষিরা। তারা বলছেন শেষ সময়ে এই দামে আম বিক্রি করে তাদের লোকসান গুনতে হচ্ছে, কারণ আম প্রায় শেষ পর্যায়ে, গাছে আর আম নেই যে আরও তারা বিক্রি করবেন। অর্থাৎ এই আমগুলো কিন্তু আজ থেকে 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপরই আসলে বাজারে উঠবে এখানকার শেষ মৌসুমি আম, সেটি হচ্ছে আশিনা। তবে এই আশিনা আম চাষিদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলছেন এবার চলতি মৌসুমে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে ছিল ফুড ব্যাগ সংকট, কারণ ফুড ফ্লাই সহ বিভিন্ন মাছির কামড়ে সবচেয়ে বেশি নষ্ট হয় এই আশিনা জাতের আম। এটি থেকে বাঁচতে তারা, এই ফুড ফ্লাই থেকে বাঁচতে তারা আসলে এই ফুড ব্যাগ ব্যবহার করেন। তবে এবার ফুড ব্যাগ সংকটের কারণে তারা বিভিন্ন ব্র্যান্ডের ফুড ব্যাগ ইউজ করেছেন। এগুলো আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত করছে, তাদেরকে ছিঁড়ে যাচ্ছে, অল্প বৃষ্টিতে নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে প্রায় 180 কোটি টাকার ফুড ব্যাগ কিন্তু ইতিমধ্যেই কেনা হয়েছে, সেগুলো নষ্ট হবে। সেক্ষেত্রে বলাই যায় এই চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে এই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে আমরা কথা বলেছি এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা বলছেন এবার সেভাবে বিদেশে আম রপ্তানিও হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজারের সবশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। এদিকে গাজীপুরে খামার থেকে শুরু করে খুচরা বাজার সবখানে বেড়েছে ডিমের দাম। 10 দিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি হালি ডিমের দাম বেড়েছে 8 টাকা পর্যন্ত। আর এ নিয়ে আরও জানাতে গাজীপুরের নতুন বাজার পাইকারি ডিমের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, ডিমের দাম বাড়ার কারণ কি আর কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। এ নিয়ে আসলে আমরা যে পাইকারি বাজার এবং খুচরা যে বাজারগুলো রয়েছে, পাশাপাশি যে খামার, সব জায়গাতে আমরা খোঁজ নিয়েছি। গত 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ যে সময়টি রয়েছে, এর আগে কিছু ডিম কিন্তু স্বাভাবিক দরদামে ছিল। অর্থাৎ এই যে পাইকারি যে বাজারটি রয়েছে, বাজারে
প্রতি পিস ডিম বিক্রি হতো 8 টাকা থেকে। 10 থেকে 12 দিনের ব্যবধানে কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 10 টাকা 20 পয়সা প্রতি পিস, অর্থাৎ প্রতি হালি ডিমে কিন্তু বেড়েছে কিন্তু 8 টাকা পর্যন্ত। এবং পাইকারি বাজারে যেহেতু 8 টাকা বেড়েছে, সেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে আরো কয়েক গুণ কয়েক হাত বদলের কারণে কিন্তু আরো বেশ কয়েক কিছু দাম কিন্তু বেড়েছে। এবং এই কারণে আমরা কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে টানা কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা হয়েছে, সেখান থেকে আসলে যে খামার পর্যায় থেকে যে ডিমগুলো বাজারে সরবরাহ করা সেটি সম্ভব হচ্ছে না। অনেক খামারে কিন্তু অনেক খামারে পানি উঠে গেছে, যে কারণে বাজারের চাহিদার অনুপাতে কিন্তু চাহিদার তুলনায় ডিমের সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। পাশাপাশি এই বন্যার কারণে কিন্তু সবজির ফসলে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছে, যে কারণে এই ডিমের বাজারের উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে ভোক্তাদের। এবং এই সরবরাহ এবং যে সংকট, এই সংকটের কারণে কিন্তু এই মুহূর্তে বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছে যে দীর্ঘদিন যাবতই কিন্তু খামার পর্যায় থেকে কম দামে ডিম বিক্রি হচ্ছিল এবং খামারিরা লোকসান করছিলেন। তবে এই যে দামটি বেড়েছে সেটি কিন্তু সাময়িক সময়ের জন্য, অর্থাৎ বৃষ্টি বাদল কমে গেলে এবং যে বন্যার যে প্রভাব সেটি কিন্তু কিছুটা বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে কিন্তু বাজারে ডিমের দাম আবারও স্বাভাবিক হয়ে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তারা যেটি বলছেন যে বাজারে এখন যে সকল আড়তগুলোতে প্রতিদিন 50 থেকে 1 লাখ ডিম প্রয়োজন, সেই সব আড়ত মাত্র 20 থেকে 25,000 ডিম পাচ্ছে। অনেক সময় কিন্তু তাদের যে আড়তগুলোতে ডিমের সরবরাহ সঠিকভাবে হচ্ছে না, যে কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হচ্ছে বলে এই ডিমের দামটি ওঠানামা করছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরের যে প্রান্তিক খামার থেকে শুরু করে যে পাইকারি এবং খুচরা বাজার, সবখানেই ডিমের দাম বেড়েছে। পাইকারি বাজারে প্রতি হালি ডিম 8 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 40 থেকে 41 টাকা, এবং সেটি কিন্তু খুচরা বাজারে কোথাও আমরা দেখেছি 45 টাকা, কোথাও কিন্তু 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের দরদামের সবশেষ তথ্য। পানি নেমেছে, কিন্তু শেষ হয়নি কক্সবাজারের মানুষের দুর্ভোগ। 1 সপ্তাহের ভয়াবহ বন্যা রেখে গেছে ধ্বংসস্তূপ, কান্নার অনিশ্চয়তার দীর্ঘ ছাপ। এখন শুধু ত্রাণ নয়, দ্রুত পুনর্বাসন, কৃষি ও মৎস্য খাতে ক্ষতিপূরণ এবং স্বাভাবিক জীবনে ফেরার কার্যকর উদ্যোগই জেলার মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোহাম্মদ মুর্শাদের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারে বানের জলে ভেসে গেছে হাজারো মানুষের স্বপ্ন। বন্যার পানি নামতে শুরু করলেও এখন স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র। কোথাও ভেঙেছে সড়ক, সেতু ও কালভার্ট, কোথাও তলিয়ে নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের অভিযোগ, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট কাটেনি এখনও। এদিকে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হলেও জেলার বিভিন্ন দুর্গত এলাকায় এখনও ত্রাণের জন্য হাহাকার চলছে। প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার। যদিও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তবে সুষম ও কার্যকর বন্টন নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ। নেতাদের যদি নেতার দিয়ে নেতা এখানে যে গরম 5 জন আছে, 5 জনের ফাঁসান দিয়ে অন্ধ ভাষা আছে, হদ্দত আছে, আবার আল্লাহ বচন না ভাই বুড়াই ভাই আর এখন একখানা করে সামনে যাইতেছে, আর ডাক্কা মারি ফলে ফেলাই দিয়ে। এখন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানায়, বন্যায় তাদের ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট এবং মাছের ঘের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। বীজ ধান, হরমিশাক, এগুলো আমাদের সব কিছু একেবারে বন্যার পানি ডুবে গেছে। জমিনের জ্বালাদার বাঁয়েরা সব খালো মাদুল লামি গেছে। বাসাবাড়ি, অনেকের খামার নষ্ট হয়ে গেছে, অনেকের মনে করেন যে দোকানপাট নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। পাশাপাশি কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। মূলত এই মুহূর্তে অমাবস্যার সময় সমুদ্রের পানি স্ফীত থাকে, আপনারা জানেন, যেটাকে তেজ কটাল বলা হয়, যার ফলে পানিটা নামতে সময় লাগতেছে। এই পানিটা নেমে গেলে আসলে সকল দপ্তর সংস্থার পক্ষ থেকে দ্রুত অ্যাসেসমেন্ট করাটা সুবিধা হবে। ত্রাণের কোথাও সংকট নাই, বিভিন্ন সরকারি দপ্তর, তারপরে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক, একটু আগে আমাদের কাছে চেম্বারের প্রতিনিধি আসছিলেন, হোটেল মোটেল মালিক সমিতি, তারা
সব সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি পর্যায়ে পর্যন্ত ত্রাণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় 4000 হেক্টর কৃষিজমি, 1613টি বসতবাড়ি এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবে বসতবাড়ি, কৃষি, মৎস্য, সড়ক, সেতু, কালভার্ট, বেড়ি বাঁধ সহ 7টি খাতে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় 890 কোটি টাকা। এখন কক্সবাজার। আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হবে। ইসকন বাংলাদেশের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও রথযাত্রা উৎসব হবে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর স্বামীবাগ থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, রথযাত্রার আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ কখন হবে? এছাড়া রথযাত্রা দুপুরে কখন বের হবে জানাবেন। আমাদের যোগ্য মঞ্চের মাঝে সবার সাথে মত বিনিময় করছেন আমাদের আরে এখনো পর্যন্ত যেটি জানতে পেরেছি যে সনাতন ধর্মাবলম্বীদের যে রথযাত্রাটি শুরু হওয়ার কথা সেটি দুপুর নাগাদই শুরু হওয়ার কথা রয়েছে। আনুমানিক 3টা থেকে 3:30টার মধ্যে এই যে রথযাত্রাটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে ইসকনের স্বামীবাগের ইসকন আশ্রম থেকে কিন্তু চলে যাবে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে, এবং এর আগে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে কিন্তু কিছুক্ষণ পরে যে এই রথযাত্রার আগে যে যজ্ঞর আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হবে। এই যজ্ঞে মূলত আসলে একটি এই আচারের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এর মধ্যে দেবতার আরাধনা, মঙ্গল কামনা এবং শান্তির প্রার্থনা করা হয়ে থাকে। এবং এর প্রথমত হয় হচ্ছে বৈদিক মন্ত্রপাঠ, এবং এরপরে করা হবে অগ্নি প্রজ্বলন, এরপরে আহুতি প্রদানের মাধ্যমে দেবতার পূজা করা হবে। এরপর মঙ্গল শান্তি প্রার্থনার পর প্রসাদ বিতরণের পরে কিন্তু এই যে যজ্ঞের কার্যক্রম সেটি কিন্তু শেষ করা হবে। এবং রথযাত্রার ক্ষেত্রে শুরুর আগে অনেক মন্দিরে আসলে মঙ্গল যজ্ঞ বা হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়, এবং এর মাধ্যমে রথযাত্রা যে নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভক্তদের মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনা করা হয়। এবং এরপর পূজা অর্চনা শেষে দেবী গ্রহ থেকে রথে অধিষ্ঠিত করা হয়, এবং এরপরে আসলে রথযাত্রা শুরু হয়। এবং আমরা জানি যে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ইসকনের যে আশ্রম যে স্বামীবাগে সেখানে কিন্তু বড় করে আয়োজন করা হচ্ছে। এবং এবার যে মূলত যে প্রতিপাদ্য তাদের সেটি হচ্ছে বন্যা কবলিত এলাকার যে মানুষরা দুর্যোগে পড়ে পড়েছেন তাদের জন্য আলাদা করে কিন্তু প্রার্থনা করা হবে দেবতার উদ্দেশ্যে। এবং প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়তা তিথিতে এই রথযাত্রা শুরু হয়, এবং এরপর 9 দিন গুন্ডিচড়া মন্দিরে অবস্থান করে, এবং 9 দিন পরে কিন্তু এই ঢাকেশ্বরী মন্দির থেকে ফিরতি রথযাত্রা আবার এই যে স্বামীবাগের ইসকন আশ্রম রয়েছে সেই আশ্রমে কিন্তু এসে তারা আবার আসবেন। তো এই যে 9 দিনের একটি সর্বমোট আচার অনুষ্ঠানের কার্যক্রম সেটি কিন্তু আজকের মাধ্যমেই অনুষ্ঠানটি শুরু করা হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরের পর বিভিন্ন অতিথিদেরকে আমন্ত্রণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ এলজিআরডি মন্ত্রী যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু এখানে আসার কথা রয়েছে। তো এই ছিল আপাতত আমার কাছে রাজধানীর স্বামীবাগের যে ইসকন আশ্রম কেন্দ্র সেখান থেকে সর্বশেষ। নতুন দফা ইরানের কৌশলগত গ্রেটার টুনব দ্বীপে 90 মিনিটের সাঁড়াশি অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে সেন্টকম। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনে বিস্তারিত জানাবেন অর্ণব প্রসাদ। সমঝোতা সড়ক ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। দিন কিংবা রাত হরমুজের নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিতের অজুহাতে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছে ওয়াশিংটন। ঝরছে প্রাণ, বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা। বুধবার নতুন দফায় হরমুজের প্রবেশদ্বারে অবস্থিত ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রেটার টুনব দ্বীপে 90 মিনিটের সাঁড়াশি অভিযান চালায় যুক্তরাষ্ট্র। পরে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এছাড়াও বিস্ফোরণের খবর পাওয়া গেছে সিরিক, পূর্ব চাবাহার, বন্দর আব্বাস, কেশম দ্বীপ সহ ইরানের বিভিন্ন স্থানে।
জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে আলোচনায় না ফিরলে তেহরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে ট্রাম্পের হামলার হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। لفاظیاشون ادامه داره و دارن این کارا رو میکنن ولی بحث اینه که در میدان آیا تونستن به اون اهدافشون برسن. এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের নতুন দফায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon tv।